দেশে গুমের সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করা কিংবা গুম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না। অপরাধ আইন বিশেষজ্ঞদের মতে অপহরণ আইনে বর্তমানে বিচার হলেও ৭-৮ বছর গুম করে রাখার অপরাধ মৃত্যুর যন্ত্রণার চেয়েও বেশি। এজন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে দ্রুত আইন করার তাগিদ তাদের। আইন ও সালিশ কেন্দ্র সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসাবে গত ১৬ বছরে দেশে গুমের সংখ্যা ৬৫০'র মতো। এর মধ্যে ৭৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে, এখনও নিখোঁজ প্রায় ৪০০ জন। সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় এসব গুমের ঘটনা আসছে না বিচারের আওতায়। আয়নাঘর কিংবা ভয়ঙ্কর গুমের জীবন থেকে ফিরে আসা ভুক্তভোগীরা বলছেন, গুম প্রতিরোধে আইন করা জরুরি। ৬ মাস ৩ দিন আমি র্যাব কর্তৃক গুম হই এবং প্রতিটা সেকেন্ড আমার উপর দিয়ে যেটা গিয়েছে, প্রতিটা সেকেন্ডে আমি মৃত্যু আতঙ্কে ভুগেছি। ছেড়ে দিবে না মেরে ফেলবে, এই যে একটা প্রতিটা মুহূর্তে একটা মৃত্যু যন্ত্রণা, মৃত্যু আতঙ্ক, এটা আপনি কোনো কিছুর সাথে আপনি এটা মিলাতে পারবেন না। ইভেন খুন করার থেকেও জঘন্য অপরাধ। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা মনে করেন, বছরের পর বছর কাউকে অন্ধকার কক্ষে আটকে রাখা হত্যার চেয়েও বড় অপরাধ। এজন্য সর্বোচ্চ শাস্তির বিধান করে আইন করার সুপারিশ তাদের। ১-২ দিন, ৮ দিন না, ৮ মাস না, ৮টা বছর আপনি কনফাইন করে রাখলেন। এর জন্য মানে আইন করা উচিত না। এই আইন যাতে কার্যকরী হয় এবং আইনের যাতে প্রয়োগ যথাযথভাবে হয়। শাস্তি এগুলো মৃত্যুদণ্ড, সোজা কথা। ৮ বছর আপনি একজনকে কনফাইন করে রাখবেন, আপনি ২৪ ঘন্টার বেশি তো পারেন না। রাষ্ট্রের আইন কর্মকর্তাদের অভিমত, অপহরণ আইনে বিচার নয়, প্রতিটি গুমের সঠিক বিচারে এখনই আলাদা আইন করা সম্ভব। পার্লামেন্ট যেহেতু নেই, সেটা তো কোনো ব্যাপার না। তখন যেটা হয় যে একটা করে অর্ডিন্যান্স তৈরি হয় এবং অধ্যাদেশ যেটা তৈরি হয়, আমাদের এখনকার যে সংবিধান আছে সেই অনুযায়ী এটি নতুন পার্লামেন্ট হওয়ার ৩০ দিনের মধ্যে ওখান থেকে পাশ করিয়ে নিয়ে আসতে হয়। গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষরের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে কয়েক দফায় চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার ৭৬তম দেশ হিসেবে এতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবিলম্বে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তাদের অভিযোগ, যেসব বাহিনীর বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে তারা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার বিকেলে এক আলোচনায় গুম বিরোধী সনদ বাস্তবায়নে সরকারকে সোচ্চার থাকারও তাগিদ দেন বক্তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও গুম ব্যক্তিদের সন্ধান না পাওয়া দুঃখজনক বলছেন মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, গত ১০ বছরে আইনশৃঙ্খলা বাহিনীর জোরপূর্বক গুমের ঘটনায় নিখোঁজ ৭১০ জন। আলোচনায় বক্তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রায় ৩,০০০। এ অবস্থায় অভিযুক্ত বাহিনীগুলো বিলুপ্তির দাবি মানবাধিকার কর্মীদের। এটা ডিজিএফআই হোক, র্যাব হোক, হুএভার ইজ দ্যাট, কারো এখতিয়ার নাই বা জব রেসপন্সিবিলিটিতে পড়ে না যে ইললিগ্যাল কাস্টাডিতে মানুষকে নিয়ে রাখা আর সিক্রেট ডিটেনশন সেলে ধরে তাদেরকে মানে এভাবে টর্চার করে ফেলা, মানুষকে মেরে হচ্ছে আপনারা শীতলক্ষায় ফেলে দেওয়া। আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থাকবে না থাকবে না, ডিজিএফআই থাকবে কি থাকবে না, তার ব্যবস্থাপনার অবস্থা বাংলাদেশে বিদ্যমান। ডিজিএফআই রাখতে পারবে না শেষ পর্যন্ত। যদি রাখে, পিসকিপিং মিশনের অবস্থা খুবই খারাপ হবে। গুম হওয়া ব্যক্তিদের খোঁজে গঠিত কমিশন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আলোচকরা। তো নতুন আইন হবে, বিচার পাবেন, আপনি কি রেট্রোস্পেক্টিভ এফেক্ট বা ভূতপেক্ষ কোনো ঘটনার কি নতুন আইনের দ্বারা বিচার করতে পারেন? কোনোভাবেই সম্ভব না। আপনার যে আইন যখন করেছেন সেটা সেই দিন থেকেই অপরাধ। তার আগে এই ধরনের অপরাধ হয়ে থাকলেও সেই অপরাধটা গণ্য হবে না নতুন আইন। এতগুলো মানুষের সন্ধান আমরা তাহলে এখনো কেন পাচ্ছি না? শেখ হাসিনা তো নাই, তাহলে কি কোন ব্যবস্থাটা আছে বা কারা আছে যারা এখনো এই তথ্যগুলো আমাদের কাছ থেকে আসতে দিচ্ছে না? প্রত্যেকটা পরিবারের তো এতটুকু অধিকার আছে জানার যে তার পরিবারের মানুষের সাথে কি হয়েছে। বিগত সরকারের আমলে বিভিন্ন বাহিনীর টর্চার সেলের ঠিকানা অবিলম্বে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বক্তারা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সনদে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শুধু একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান, সুস্পষ্ট বৈষম্য উল্লেখ করে জাতির পিতার পরিবারের নিরাপত্তার বিধান বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় বসে উপদেষ্টা পরিষদের চতুর্থ বৈঠক। প্রায় ৩ ঘন্টার বৈঠকে নেওয়া হয় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠকে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন প্রধান উপদেষ্টা। এতে করে গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের আগের দিনই এই সনদে যুক্ত হল বাংলাদেশ। বৈঠক শেষে পরিবেশ ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, গুমের সব ঘটনা তদন্ত করবে কমিশন। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এছাড়া জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি প্রধান উপদেষ্টার নিরাপত্তার বিধানের দিকটি অন্তর্ভুক্ত করে বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024-এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও সেটা বন্ধ করতে যাচ্ছে সরকার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। তিনি আরও জানান, হজের খরচ যৌক্তিকভাবে কমাতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি ফুটবল ও ক্রিকেটের সাফল্যের জন্য খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, নৌমন্ত্রী শাহজাহান খান সহ 27 মন্ত্রী এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ আশরামস জগলুল হোসেন এ আদেশ দেন। যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সাবেক 6 এমপি হলেন সলিমউদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কোজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিমউদ্দিন, নুরে আলম চৌধুরী ও জিয়াউর রহমান। দুদকের আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সময়সীমা বেঁধে দেবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এই আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। 3 সদস্যের প্রতিনিধি দলটি প্রায় 1.5 ঘন্টা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে বিএনপি মহাসচিব জানান, বর্তমান সরকার রাষ্ট্রকে স্থিতিশীল রাখাসহ নানা সংস্কারের কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সময়সীমা প্রকাশ করা হবে বলে আশা তাদের। আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। ছাত্র জনতার আন্দোলনে আহত 2500-এর বেশি মানুষকে চিকিৎসা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ। দেখা হয়নি দল মত রাজনৈতিক পরিচয়। 24 ঘন্টা খোলা রাখা হয় সব ধরনের সেবা। ক্লান্তি ভুলে আহতদের সেবা দেন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
19 জুলাই মধ্যরাত, একের পর এক আসছে অ্যাম্বুলেন্স। সারা দেশ থেকেই গুরুতর আহত রোগীরা আসছেন ঢাকা মেডিকেলে। কেউ টিকিট কাটতে গেছেন, কেউ রোগীকে নিয়ে দ্রুত যাচ্ছেন চিকিৎসকের কাছে। জরুরি বিভাগে দম ফেলার ফুরসত নেই স্বাস্থ্যকর্মীদের। কেউ কেউ টানা 24 ঘন্টা কাজ করেছেন। অনেকের বাসায় ফেরা হয়নি 2 থেকে 3 দিন। ডিউটি না থাকলেও রোগী সামাল দিতে হাসপাতালে আসেন অনেক স্বাস্থ্যকর্মী। ডবল শিফটিং করতে হয়েছে। দেখা গেছে আমাদের ইউনিট থেকে যেদিন ডিউটি 12 ঘন্টা, তারপরে গ্যাপ দিয়ে তারপরে আবার 12 ঘন্টা করতে হয়েছে। তো সেই প্রেশারটা নিয়ে আমরা কাজ করেছি সেই সময়, আসলে সেটা বোঝানো সম্ভব না। যে আমরা 48 ঘন্টা 24 ঘন্টা টানা ডিউটি করছি, দেখা গেছে যে ভিতরে এমন হয়েছে যে খাবার খাওয়ার জায়গা নেই, খাবার খাওয়ার সময় নাই, যে আমরা বাইরেও যেতে পারছি না, যে বাইরে তো গোলাগুলি হচ্ছে কিংবা বাইরের সিচুয়েশনটা খারাপ, বাইরেতে খাবারও নিয়ে আসতে পারছি না। এই অবস্থাতে আমরা ট্রিটমেন্ট করছি। ছাত্র জনতার আন্দোলনে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয় 2613 জন। ভর্তি প্রয়োজন হয় 829 জনের। এর মধ্যে 79 ভাগই ছিল গুলিতে আহত। পরীক্ষা নিরীক্ষা, ব্লাড ব্যাংক সহ সব কার্যক্রম খোলা ছিল সব সময়। 24 ঘন্টা অপারেশন থিয়েটারে চলে অস্ত্রোপচার। বর্তমানে এসব রোগীর জন্য আলাদা ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অজুহাত যে আমি আসতে পারবো না এরকম ছিল না, সবাই স্বপ্নজিত হয়ে সাপোর্ট দিয়েছে বলেই আসলে আমরা এটা এই যে এত বড় একটা ঘটনা বা এত বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে পেরেছি আমরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলন ঘিরে শুধু ঢাকা মেডিকেলেই মরদেহ আসে 88টি, আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 84 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঠিক খবর পৌঁছে দিতে শিক্ষার্থীরা গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এর সাথে যুক্ত ছিলেন 6 বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি থেকে বাঁচতে আন্দোলনের খবর সংগ্রহ ও পৌঁছানোর কৌশলও ছিলেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজপথে সংঘর্ষ সংঘাতে ঘটতে থাকে প্রাণহানি। আন্দোলন দমনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে জুলাই মাসের শেষ দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মিলে গড়ে তোলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে আমরা একটি টিম গঠন করি। তো আমাদের অনেকেরই পরিচয় হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র রূপক নামে যে গ্রুপটি আছে সেখানে। আন্দোলনরত ভাই বোনেরা রাজপথে রয়েছে, তারা সেফ থাকে এবং আসলে আমাদের দেশে কি চলছে এই নিউজটা আমরা যাতে বহির্বিশ্বে তুলে ধরতে পারি, ওই জন্য আসলে কাজগুলো করা। উদ্যোক্তারা জানান, আন্দোলনের সময় চাপের মুখে দেশের টেলিভিশন চ্যানেলগুলো চাইলেও তুলে ধরতে পারেনি সঠিক সংবাদ। ফরেন নিউজ পোর্টালগুলো আমাদেরকে নিউজ করলে ফরেন যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো আমাদের তৎকালীন সরকারকে চাপ প্রয়োগ করতে পারত, সেই বিশ্বাস থেকে আমরা এই কাজটি করেছি। দিনভর রাজপথে আন্দোলন আর রাতে ঘটনার ছবি ও বিবরণ আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে পাঠাতেন তারা। এতে ইতিবাচক সাড়াও মেলে বৈশ্বিক গণমাধ্যমের। বেশ কিছু ইমেইলের ফিডব্যাক আমরা পেয়েছিলাম। তো আমরা বিশ্বাস করি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও এই বাংলাদেশ যেখানে নিজ নিজ আদর্শ চর্চা করা যায়, সেই বাংলাদেশের জন্য আমাদের এই কাজ ন্যূনতম ভূমিকা হলেও রেখেছে। আন্দোলনের সময় নিপীড়ন থেকে বাঁচতে শিক্ষার্থীরা নিয়েছিলেন নানা কৌশলও। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বিএনপি সরকার গঠন করলে দেশে যেন আর গুম খুন না হয় সেজন্য প্রয়োজনীয় আইন করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক বার্তায় তিনি একথা জানান। তারেক রহমান বলেন, গুম একটি মানবতা বিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। ক্ষমতায় গেলে জাতিসংঘের গুম প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী প্রয়োজনীয় আইন করা হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার সমাজে ভীতি তৈরি করতে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। 2009 সাল থেকে এখন পর্যন্ত 7 শতাধিক মানুষকে গুম করা হয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারেক রহমান।
ছাত্রনেতাদের নামে চাঁদাবাজির বিষয়ে দুদককে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার দুপুরে দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে সংগঠনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এই আহ্বান জানান। পরে তারা সাংবাদিকদের বলেন, 16 বছরে নষ্ট হওয়া দুদকের ইমেজ পুনরুদ্ধার করে জনগণের আস্থা ফেরানো দরকার। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন ক্রমেই পরিণত হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। 5 আগস্ট চূড়ান্ত বিজয়ের পর অবসান হয় 16 বছরের স্বৈরাচারী শাসন। বৃহস্পতিবার দুপুরে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। পরে তারা জানান, স্বৈরাচারের পতনের পর দেশের মানুষ আশা করেছিল সকল নৈরাজ্য অবসানের, কিন্তু ছাত্রনেতাদের নাম ব্যবহার করে শুরু হয় চাঁদাবাজি। এই গণঅভ্যুত্থান আসলে এই স্পিরিট ধারণ করে না যে কাউকে আসলে মিথ্যা মামলা দেওয়া হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম কোনো কারণে, কিংবা কোনো একটি চাঁদাবাজি করা হবে রাজনৈতিক পরিচয় দেখিয়ে, কিংবা চাঁদাবাজি করা হবে একটি হুমকি দিয়ে। যে কাজগুলো বিগত 16 বছর হয়েছিল সেই কাজগুলোর যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায়, তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক। তারা জানান, এছাড়া ছাত্র নেতাদের নাম ব্যবহার করে মিথ্যা মামলা দেয়ার ঘটনাও ঘটছে। এসব অনিয়ম বন্ধে দুদককে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা কাউকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ার আমরা এখতিয়ার রাখিনি। সিস্টেমের মতো করেই চলবে। আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি। সিস্টেম বা দুদকের যেই অ্যাক্ট রয়েছে, অ্যাক্ট অনুযায়ী সবকিছু চলবে। আমাদের নাম ব্যবহার করে যেন কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করতে না পারে, এই বার্তাটি আমরা স্পষ্ট করতে এসেছি। ছাত্রনেতারা আরও জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে সাংবাদিকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে প্রায় 3 দশক ধরে রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্বের বলি সাধারণ মানুষ। চাঁদাবাজি, দখলদারিত্ব আর মাদকের বিস্তারের জন্য রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠে সন্ত্রাসী বাহিনী। প্রকাশ্য সংঘাতে চলে দেশি বিদেশি অস্ত্রের মহড়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগের দাবি স্থানীয়দের। 4 আগস্ট 2024 ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে 4 জনকে হত্যা করা হয়। একটি ভিডিওতে উঠে আসে সরাসরি গুলি করার দৃশ্য। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আবু তাহারের ছেলে সালাউদ্দিন টিপু। লক্ষ্মীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা এলে উঠে আসে এই তাহের পরিবারের নাম। 1996 সাল থেকে তাদের দৌরাত্মে অতিষ্ঠ লক্ষ্মীপুরবাসী। অনেকগুলো মানুষকে খুন করা হয়েছে 2009 সাল থেকে। এই খুনিদের উপযুক্ত বিচার চাই। তাদের কাছে অস্ত্র জমা রয়েছে, অস্ত্র উদ্ধার চাই। তার নেতৃত্বে গড়ে ওঠে শামীম বাহিনী, মুন্না বাহিনী সহ ডজন খানেক সন্ত্রাসী গ্রুপ। এক সময়কার ত্রাস এসব গ্রুপের বেশ কয়েকজন র্যাবের ক্রসফায়ারে নিহত হন, কিন্তু এখনো চলছে জিহাদি বাহিনীর নির্যাতন। কাসম জিহাদি আমার বুকের উপর আড়া দিয়ে রাখছে, আর আলাউদ্দিনের মারিয়ে ফেলাইছে, এই আলাউদ্দিন আমার পাবাড়ায় কোপ দিছে। সম্প্রতি যুবলীগ নেতা নোমান ও রাকিব হত্যার অভিযোগ জিহাদি ও তার ক্যাডারদের বিরুদ্ধে। নেতা না, এদের কোনো রাজনীতি পরিচয় না, এরা হলো দস্যু, এরা হলো বাহিনীর প্রধান। অতীতে আমার ভাইকে হত্যা করে ক্ষান্ত হয়েছে, সেটা আমার ভাইয়ের হত্যাকাণ্ডের আগে অতীতে সে চেয়ারম্যান এবং চেয়ারম্যান থাকার আগেও সে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়নের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও অস্বীকার করেন তিনি। এইটাতে আমি আপনার কাছে প্রথম শুনলাম, এটা সম্পূর্ণ একটি সাজানো কথা হতে পারে, তবে আমার বিশ্বাস হয় না তারা এরকম কোনো কথা বলতে পারে। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কারণে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। মূল কারণ হলো পুলিশের সদিচ্ছার অভাব। যে একটা অকারেন্সে যেসব আর্মসগুলো ব্যবহার করে, পুলিশের প্রথম দায়িত্ব হলো সে অস্ত্রগুলো উদ্ধার করা। বাস্তবে যে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলো একটা উদ্ধার করতে পারে নাই। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার আতঙ্কের এই জনপদে আইন শৃঙ্খলার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান লক্ষ্মীপুরবাসীর। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লক্ষ্মীপুর। এ নিয়ে বিস্তারিত দেখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে।
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে মাসুদ কায়সার ও আনিস নামে 2 যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে অক্সিজেন কোয়াইশ সংযোগ সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 8টার দিকে অক্সিজেন কোয়াইশ সড়ক ধরে হাঁটছিলেন আনিস ও কায়সার। এ সময় অনন্যা আবাসিকের এভারকেয়ার হাসপাতালের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে। এ সময় দুজনকে লক্ষ্য করে এলো পাতারি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান আনিস। আহত অবস্থায় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কায়সারকে পেছন থেকে আবারও গুলি করা হয়, এতে তারও মৃত্যু হয় সেখানে। এ নিয়ে আরও জানাবেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, গতকালকে যে দুজন মারা গেলেন, আসলে কি কারণে এই ঘটনা ঘটেছে জানতে পেরেছেন কিনা, আর কারা জড়িত পুলিশ কিছু বলেছে কিনা? দেখুন, গতকালকে যে ডাবল মার্ডার হয়েছে এটি নিয়ে আসলে পুলিশ খুব বেশি বিস্তারিত আমাদেরকে কিছু জানাতে পারেনি। আমরা আসলে নানা সূত্রে যেটি জেনেছি সেটি হচ্ছে স্থানীয় সারোয়ার এবং সাজ্জাদ নামে দুজন প্রভাবশালীর মধ্যে সকাল থেকে আসলে সেই অক্সিজেন কুয়েস সড়কে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল এবং সকালে আর কিছু সময় পরে এক দফা তাদের মধ্যে সংঘর্ষ হয়। তারপর আসলে বিকেল থেকে সেখানকার পরিস্থিতি ক্রমশ থমথমে হতে থাকে। এরপর আমি যেটি জানি যে রাত 8টার দিকে সেই সড়কের ধরে হাঁটছিলেন হানিফ এবং আনিস এবং মাসুদ কায়সার। তখন আসলে 3টি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন আততায়ী এসে তাদেরকে আসলে এলোপাতাড়ি তাদের দিকে গুলি ছুটতে থাকে এবং সেই গুলিতে প্রথমেই আনিস মারা যান এবং পরবর্তীতে গুলি খেয়ে পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে আবারও মাসুদ কায়সারকে গুলি করা হয় এবং সে পরবর্তীতে 3জন সেখানে মারা যান। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে বিষয়টি এখনো পর্যন্ত তদন্তাধীন রয়েছে। কি ঘটেছে, কাদের ইন্ধনে হয়েছে, কেন এই ঘটনাটি ঘটেছে, তারা সেটি আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না। আমরাও আসলে নানাভাবে খবর নিচ্ছি। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। এখানেও আসলে আমরা যারা নিহত হয়েছেন তাদের কোনো স্বজনকে আমরা দেখিনি, ফলত ঠিক কিভাবে কি ঘটেছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপনি জানেন যে আসলে সেই ঘটনাটি ঘটার পরে ওই উক্ত এলাকায় ঘণ্টাখানেকের জন্য আসলে সড়কে যে যান চলাচল সেটিও বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে পুলিশ সেখানে পৌঁছালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আছে। আমরা জানি যে যে দুজন মারা গেছে তারা হচ্ছে দুজনেই কুয়েশ এলাকার মোহাম্মদ ইসাক এবং মোহাম্মদ রফিকের সন্তান। তাদের বাড়ি কুয়েশ এলাকাতেই আছে। তো এটি নিয়ে আসলে পুলিশ ইতিমধ্যে যারা জড়িত তাদেরকে ধরার জন্য অভিযান শুরু করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা হয়তো বেলা বাড়ার পর পুলিশের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয় তখন হয়তো পুরো বিষয়টি আমরা নিশ্চিত করতে পারবো। দুর্বৃত্তের গুলিতে চট্টগ্রামে মারা গেছেন 2 জন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। বন্যায় 1 সপ্তাহের বেশি সময় বেকার কুমিল্লার 1.5 লাখ দিনমজুর। জেলার 14টি উপজেলায় রাস্তাঘাট ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আয় রোজগার। পরিবার পরিজন নিয়ে ত্রাণ সহায়তায় কোনো রকমের দিন পার করছেন তারা। কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুর গ্রামের দিনমজুর জালাল। আশ্রয়ণ প্রকল্পের মাথা গোঁজার ঠাইটুকু বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবার নিয়ে উঠেছেন সোনার বাংলা কলেজ আশ্রয় কেন্দ্রে। বুড়িচং বাজারে ট্রাক থেকে পণ্য ওঠানামার কাজ করতেন জালাল। বন্যায় বন্ধ বাজারের সব কার্যক্রম। কবে পানি নামবে আর কাজে ফিরবেন এই নিয়ে দুশ্চিন্তায় তিনি। মাল নামানোর সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া আসতেছে না, মাল নামাবো কীভাবে? কমছিল না ফিরলে তো টাকা পয়সা আসবে না। মানুষ চলাচল করতে পারে না, পানি এখন কমলে না যদি কাজ আসে। এখন তো কাজ বন্ধ, এখন কাজ চালু হইলে না তারপরে কাজ করতে পারতো। জালালের মতো বেকার কুমিল্লার 14 উপজেলার 1.5 লাখ দিনমজুর। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারাও। আমি তো দিনমজুর, সারাদিন কাজ করি, ফ্যাক পানি আমার কাছে কিছু না, আমি এটার মধ্যে থাকতে, আমার উপরে সংসারটা চলে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, বন্যার ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। বিভিন্ন মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে কাজ করে, যেমন ক্ষুদ্র ঋণ, সুদবিহীন ঋণ এবং মৎস্য খামার, যুব উন্নয়নের মাধ্যমে ঋণ প্রদান ইত্যাদি কর্মসূচির মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করার একটা সরকারের অবশ্যই আছে এবং এটা স্ব ডিপার্টমেন্ট থেকে এগুলা সুপারিশমালাগুলো একত্রিত করে এবং সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। কুমিল্লার 17 উপজেলার মধ্যে 14টিতে পানিবন্দী প্রায় 12 লাখ মানুষ। 1 সপ্তাহেরও বেশি সময় আশ্রয়কেন্দ্রে প্রায় 80,000 মানুষ।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানির তীব্র স্রোত ও বন্যার পানিতে টানা 4 দিন তলিয়ে থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত। পানি নেমে যাওয়ায় রোববার যান চলাচল শুরু হলেও ভাঙাচোরা সড়কে ভোগান্তি বেড়েছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে স্বল্প মেয়াদে সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে, তবে মহাসড়কে যে ক্ষত তৈরি হয়েছে তা সংস্কারের দীর্ঘ সময় প্রয়োজন। 21 আগস্ট থেকে টানা 4 দিন বন্যার পানির নিচে ছিল ফেনী থেকে কুমিল্লা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ। এ সময় সড়কের উপর দিয়ে অনেক স্থানে বয়ে যায় প্রবল স্রোত, কোথাও কোথাও পানির চাপে ভেঙে যায় সড়ক বিভাজকও। পানি কমে আসায় রোববার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হয় যান চলাচল, তবে ভাঙাচোরা সড়কে যান চলাচলে নেই স্বাভাবিক গতি। একদিকে গর্তে পড়ে গাড়ি বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে, অন্যদিকে দীর্ঘ যানজটে বাড়ছে ভোগান্তি। এতে চট্টগ্রাম বন্দর থেকে আসা কন্টেনারবাহী লরিগুলো যেমন পড়ছে বিপাকে, তেমনি ট্রানের গাড়িও পৌঁছাতে পারছে না সময় মতো। বড় বড় গর্তের মধ্যে দুপুর পরে দিলে গাড়ি উল্টে প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে। পানি প্রবাহিত হওয়ার কারণে রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে ভাঙ্গা খাতা খন্ন হয়েছে। এখানে গাড়ি চলাচল অবস্থায় এখন যানজট সৃষ্টি হয়েছে এবং কি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। রাস্তা প্রবলেম, রোড গাড়ি পরিস্থিতি ছাক্কা মাক্কা বাস্ট হয়ে যায়। আমরা চাই এটা তাড়াতাড়ি মেরামত করা হোক আর কি একটু, তাহলে যানজটটাও কমলো। মহাসড়কের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি, তবে সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কিছু জায়গায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে, কিছু জায়গায় পতন সৃষ্টি হয়েছে, আর কিছু কিছু অংশে ডিভাইডারের ক্ষতিগ্রস্ত হয়েছে। না থাকার সাথে পটলগুলো দ্রুত মেরামত করে ফেলছে, অলরেডি গাড়ি চলাচল করতেছে, বাকি কাজটি খুব দ্রুত শেষ করে ফেলবে। এবারের বন্যায় ফেনী নোয়াখালীর আঞ্চলিক মহাসড়ক ও ফেনী সোনাগাজী আঞ্চলিক মহাসড়কও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় ভেঙে পড়েছে খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থা। পানির স্রোতের তোড়ে নষ্ট হয়ে গেছে সড়কের কার্পেটিং, অনেক স্থানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। প্রাথমিক হিসেবে এ দু জেলায় কাঁচা পাকা প্রায় 300 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে বন্যার পানি নামতে শুরু করেছে, সে সাথে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। 2 দফা বন্যায় খাগড়াছড়ি সদর, দিঘিনালা, মহালছড়ি সহ 9 উপজেলার 107 কিলোমিটার সড়ক, 14টি কালভার্ট ও 3টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢলের তীব্র স্রোতে নষ্ট হয়েছে সড়কের কার্পেটিং, এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। গত কয়েকদিন আগে যে বন্যাটি হয়েছে, এই বন্যার কারণে প্রায় এ রাস্তা 3টা জায়গা দিয়ে ভেঙে গেছে। আসলে এখান থেকে অনেক মানুষের যাতায়াত আছে। 2 দফা বন্যায় আমাদের স্কুলে যাওয়ার পথে সড়ক আছে, সড়কে 2 দফা বন্যায় অনেক ক্ষতি হয়েছে, তার জন্য আমরা আজকে 1 সপ্তাহ স্কুলে যেতে পারতেছি না। অর্থ বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছে এলজিইডি। গ্রামীণ সড়ক আছে, কিছু এইচবিবি রাস্তা আছে যেগুলো যান চলাচলের অযোগ্য হয়েছে, এবং একটা উপজেলা রোড এবং একটা ভিলেজ রোড একেবারে যান চলাচলের অযোগ্য হয়ে গেছে। এই রাস্তাগুলোর আমরা দ্রুত প্রাক্কলন করে খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী দপ্তরে প্রেরণ করছি। আশা করতেছি খুব দ্রুত এগুলো পাশ হয়ে আসলে আমরা কাজ শুরু করে দেব। এদিকে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর সহ জেলার 5 উপজেলা এখনও পানিতে তলিয়ে আছে। প্রাথমিকভাবে প্রশাসনের হিসাবে জেলার প্রায় 200 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি অতিরিক্ত বেশি, পানির কারণে মানুষ চলাফেরা করতে অতিরিক্ত একটু সমস্যা হইতেছে বা এই ঘর দুয়ারের মধ্যে। এইটা হচ্ছে দক্ষিণ থেকে রামগতির আঞ্চলিক সড়ক। গত 1 সপ্তাহ থেকে আঞ্চলিক সড়কে কোনো রকম কোনো যানবাহন চলতেছে না। আমাদের ইউনিয়নের মানুষগুলো অত্যন্ত যারা গরিব শ্রেণী আছে তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। পানিতে ডুবে থাকা কিছু সড়কে গাড়ি চললেও সার্বিকভাবে জেলার সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সড়কে যে ভাঙাচোরা বা ক্ষত তৈরি হয়েছে সেগুলি সংস্কারে সড়ক ও জনপথ বিভাগ কি কি উদ্যোগ নিচ্ছে, আর যান চলাচল কবে থেকে শুরু হতে পারে? আসলে আমি এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালকলে। এই মহাসড়কে তবে যে জায়গায় গর্ত তৈরি হয়েছে এই জায়গাগুলো সেনাবাহিনী কিছু জায়গাতে সেগুলো সমান করেছে, তবে ট্যাক্সের ভাবে কাজ করা সম্ভব হয়। আমরা সড়ক ও জনপদের সাথে কথা বলেছিলাম, তারা বলতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো তারা নিরূপণ করে নাই। নিরূপণ করার পর
একটু বাজেট তৈরি হবে, বাজেট করার পর একটু বাজেট তৈরি হবে, বাজেট করার পরেই এটির আসলে যে ট্যাক্সের বা সমান্তরাল যে কাজগুলো করার কথা তারা সেগুলো করবে। এই মুহূর্তে আসলে যান চলাচল স্বাভাবিক হয়েছে, তবে খানাখন্দ যে জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতে গাড়ি পড়ে অনেক সময় বিঘ্ন হয়ে যায়, গাড়ির তন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। আর যাত্রী সাধারণ বলছে যে এই খানাখন্দগুলো যদি ফিনিশিং না করা হয় তাহলে দীর্ঘমেয়াদী এখানে গাড়িগুলো বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে যানজট তৈরি হবে। এছাড়াও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারা বলছে যে এই সড়কে যে জায়গাগুলোতে খানাখন্দ আছে এই জায়গাগুলোতে খানাখন্দগুলো দ্রুত মেরামত করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। আমার কাছে এই ফেনীর মহিপাল থেকে শুরু করে একদম নিষ্কুঞ্জরা পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার জায়গাতেই বন্যার যে তীব্র স্রোতে ডিভাইডারগুলোতে নষ্ট হয়েছিল এই ডিভাইডারগুলো সমাধান করার ব্যাপারে তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর নির্বাহী প্রকৌশলী এখানকার বিনয় কুমার তিনি বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যে জায়গাগুলোতে গর্ত তৈরি হয়েছে এই জায়গাগুলোতে গর্তগুলো মেরামত করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। এবং বন্যার কারণে সড়কে মহাসড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই খবর ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। নারায়ণগঞ্জে গাজী টায়ারের কারখানা ধ্বংসের বড় প্রভাব পড়তে পারে দেশের বাজারে। ব্যবসায়ীদের আশঙ্কা সব ধরনের টায়ারের দাম বেড়ে যাবে, এমনকি কম দামে ভালো মানের পণ্য পাওয়ার সুযোগও কমে যেতে পারে। এদিকে কারখানাটির ২,০০০-এর বেশি শ্রমিক এখন কর্মহীন। কর্মকর্তারা জানিয়েছেন তারা ঘুরে দাঁড়াতে চান, তবে এর জন্য প্রয়োজন সরকারি সহযোগিতা। বুয়েটের গবেষণা বলে দেশে প্রতি বছর প্রায় ২৫ লাখ টায়ারের চাহিদা রয়েছে। এতে টায়ার শিল্পের আকর্ষণীয় বাজারে পরিণত হয়েছে বাংলাদেশ। এই চাহিদা মেটাতে দেশি কোম্পানি হিসেবে সবচেয়ে বেশি উৎপাদন ছিল গাজী গ্রুপের। দুর্বৃত্তের আগুনে নারায়ণগঞ্জে তাদের কারখানাটি পুরোপুরি ধ্বংস হওয়ায় পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা তখন বলবে যে আগে তো দেশে হইতো, এখন দেশে হচ্ছে না, আমরা ইম্পোর্ট করে আনছি, ডলারের দাম বেশি, আমাদেরকে ট্যাক্স দিতে হয়। সো মেনি রিজন তারা সামনে দাঁড়া করাইয়া প্রাইস বাড়িয়ে দিবে। এ খাতের ব্যবসায়ীরা আরও জানান, কম টাকায় যে মানের টায়ার দিত গাজী গ্রুপ, আমদানি পণ্যে সে মান বজায় রাখা সম্ভব হবে না। ইন্ডিয়ান টায়ার যে হারে দাম বাড়া শুরু করছিল, শুধু আমাদের বাংলাদেশি কিছু ব্র্যান্ড আছে যেমন হোসেন, গাজী, এসব টায়ারগুলো আসার পরে এখন ইন্ডিয়ান টায়ারও এত দাম বাড়তে ওনারা সার্ভ। গাজী টায়ার কারখানায় কাজ করতেন ২,৩০০ শ্রমিক। এদের সবাই এখন কর্মহীন। এমন বাস্তবতায়ও ঘুরে দাঁড়াতে চায় প্রতিষ্ঠানটি। তবে এর জন্য সরকারের নীতি সহায়তা চেয়েছে তারা। এরা কিন্তু সমস্ত ওয়ার্কার, আমরা কিন্তু এদেরকে রেখে দিয়েছি। অ্যান্ড আই এম নট শিওর দ্যাট কোম্পানি এদেরকে আগামী মাসে বেতন কোত্থেকে দেবে, আই এম নট ভেরি শিওর। ওনাদের কাছে আমাদের সমস্ত বিষয়টা আদ্যপান্ত তুলে ধরবো এবং ডেফিনেটলি উইল সিক দেয়ার হেল্প। ওনাদের অ্যাসিস্ট্যান্ট ছাড়া, ওনাদের সুনজর ছাড়া এবং এলাকার লোকজনের সুনজর ছাড়া আমরা আসলে ঘুরে দাঁড়ানো আমাদের জন্য ইট উইল নট বি পসিবল। কোম্পানির হিসেবে দেশে ভারী যানবাহনের টায়ার বাজারে ৬০% আর ছোট টায়ার বাজারের ৪৫%-এর যোগান হতো এই কারখানা থেকে, যার শুরুটা হয় ১৯৭৪ সালে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌ ও সড়ক পথে আমদানি রপ্তানির পণ্য পরিবহনে সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং চাঁদাবাজি কমে যাওয়ায় ব্যবসায়ীদের খরচ কমেছে, কিন্তু এখনও এর ইতিবাচক প্রভাব পড়েনি বাজারে। সংশ্লিষ্টরা বলছেন লাইটার জাহাজ ও সড়ক পরিবহনে আরও কিছু পদক্ষেপ ও বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক হলে সুফল পাবেন ভোক্তারা। তবে ভোক্তা অধিকার সংগঠনের দাবি, ব্যবসায়ীরা অতি লাভের আশায় বাড়াচ্ছেন দাম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে দেশের ৩৪টি নৌপথে পণ্য পরিবহন আগে নিয়ন্ত্রণ করত জাহাজ মালিকদের জোট WTC। পরে নিজেদের বিরোধের জেরে আরও দুটি সংগঠন দাঁড়ালে শেষ পর্যন্ত এই নিয়ন্ত্রণ হারায় তারা। এখন লাইটার জাহাজ পরিচালিত হচ্ছে ওপেন মার্কেট সিস্টেমে, ফলে পণ্য পরিবহনে কমেছে খরচ। আগে টন প্রতি ভাড়া ৫৮০ টাকার উপরে থাকলেও এখন তা ৪৬০ টাকা। একইভাবে কমবে কমিশনের টাকাও। যেটা ওয়াটার ট্রান্সপোর্ট সেল অ্যাক্টিভ নাই বর্তমানে, না থাকাতে একটা কম্পিটিটিভ মার্কেট তৈরি হয়েছে। সেই মার্কেটের কারণে জাহাজ ভাড়া আগের চাইতে কিছু কমেছে। জাহাজের ন্যূনতম যে ব্যয়, সেটা যদি জাহাজ মালিকরা না পায় তাহলে তো জাহাজের আবার স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কষ্টকর হয়ে যাবে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে পণ্য পরিবহনের ক্ষেত্রে
চাঁদাবাজিও কমে গেছে। তবে পরিবহন খরচ কমলেও এর প্রভাব পড়েনি বাজারে, বলছেন সংশ্লিষ্টরা। পথপথে তাদের চাঁদা দিতে হতো, সেটা এখন এই বছর মানে কিছুদিন ধরে তারা দিতে হচ্ছে না। সেই কারণে ট্রান্সপোর্ট খরচ কমলেও আমাদের দ্রব্যমূল্য দাম কমেনি, সেটি হচ্ছে মূলত সাপ্লাই চেইন ঠিক না থাকার কারণে। তবে দাম কমানোর ক্ষেত্রে ব্যবসায়ীরা আন্তরিক নয় বলে অভিযোগ ভোক্তা অধিকার আন্দোলনের। ঘাটে ঘাটে সোনা দেওয়া লাগতো, পরিবহনে সোনা দেওয়া লাগতো, অনেক জায়গাতে খরচ অনেক বেশি ছিল। সে খরচগুলো কমার পরেও এখন ব্যবসায়ীরা তাদের নিত্য নতুন কৌশলে যে দাম বাড়ার বা অতি মুনাফার যে প্রক্রিয়া, সেটা কিন্তু অব্যাহত রেখেছে। এদিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বেশিরভাগ বাজারে আলু, পেঁয়াজ সহ ডিমের দাম বাড়তি, এছাড়া সবজির দামও বাড়তি বলছে বিক্রেতারা। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঢাকা ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর কারওয়ান বাজারে, যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, আমরা দেখছি যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর চাঁদাবাজি কমে এসেছে, বিভিন্ন জায়গায় সড়কেও চাঁদাবাজি কমে এসেছে, তো সেই প্রভাব বাজারে দেখছেন কিনা? দাম ওঠানামার ক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের চিত্র জানাবেন। জি, আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কিন্তু বাজারে এর প্রভাব আমরা দেখতে পেয়েছি। পরিবহন খাতে খরচ কমার পর থেকেই বাজারে বেশ অনেকটা প্রভাব পড়েছে দামে। তবে বন্যার অজুহাতে কিন্তু অনেক ব্যবসায়ীরা আছে যারা দাম বাড়িয়েছে। তবে আজকের বাজারে আমরা কারওয়ান বাজারে ঘুরে দেখেছি, বাজারের যে পণ্য রয়েছে সেসব পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। বাজার ভেদে আমরা 40 থেকে 70 টাকা কেজির মধ্যেই সব সবজির দাম দেখেছি। আজকের বাজারে আমরা পেঁয়াজের দাম দেখেছি 120 টাকায় বিক্রি হচ্ছে, আলু 60 টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য জায়গায় যে সবজির কথা যদি বলি, শসা 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তারপর টমেটো 140 টাকা 150 টাকায় বিক্রি হচ্ছে, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। আর বেগুনের কথা যদি বলা হয়, মান বেঁধে 80 থেকে 90 টাকার কেজিতে বিক্রি হচ্ছে। তবে বেশ কিছু পণ্য আছে যেগুলোর দাম কিছুটা কমেছে, যেমন আমরা গত সপ্তাহে কাঁচামরিচের দাম দেখেছিলাম 200 টাকা পর্যন্ত পৌঁছেছিল বন্যার অজুহাতে। তবে আজকের বাজারে কিন্তু কাঁচামরিচের দাম 150 থেকে 160 টাকায় আমরা দেখেছি, বেশ 40 থেকে 50 টাকা কমে গিয়েছে কাঁচামরিচে। আর আরেকটা জিনিস আমি আপনাকে যদি বলতে চাই যে ডিমের দাম আমরা গত সপ্তাহে দেখেছিলাম 155 থেকে 160 টাকায় বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেটা 155 টাকায় স্থির রয়েছে। তো সবকিছু মিলিয়ে পণ্যের দাম কিছুটা কমার মধ্যেই রয়েছে, এরকমটাই বলছেন ব্যবসায়ীরা। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখন পরিবহন ক্ষেত্রে সবকিছুই স্বাভাবিক হতে শুরু করেছে, যার কারণে পণ্যের দামও এখন স্থিতিশীল আছে, আগামীতে পণ্যের দাম আবার কমতে পারে। আর অন্যান্য দিকে আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বর্তমানে যে পণ্যের দাম রয়েছে তাও কিছুটা বেশি আছে, তবে সামনের দিকে যদি পণ্যের দাম কিছুটা আরো কমানো হয় তাহলে তাদের যে ভোগান্তি রয়েছে এইসব পণ্য কেনাতে এই ভোগান্তিটা কমে আসবে। আর তারা আরেকটা জিনিস বলছেন যে ভোক্তা অধিদপ্তরের যে কারসাজি, তাদের যে তদারকি রয়েছে, কারণ ব্যবসায়ীরা অনেক সময় কারসাজি করে থাকে, পণ্যের দাম বাড়িয়ে থাকে, যদি ভোক্তা অধিদপ্তরের তদারকি এই ক্ষেত্রে বাড়ানো হয় তবে পণ্যের দাম আরো কিছুটা কমে আসবে বলে তারা আশা করতে পারছেন। আমিরুল ইসলাম, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার খুলনার বাজার পরিস্থিতি জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, কি পরিস্থিতি দেখছেন বাজারের? গত সপ্তাহের তুলনায় সবজি সহ অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোর দাম বেড়েছে না কমেছে খুলনার বাজারে? গত সপ্তাহের চেয়ে যদি আজকের বাজারের কথা বলি তাহলে কিন্তু আমরা দেখছি যে কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে, কিছু সবজির দাম কমেছে। আমরা যদি বলি যে কাঁচামরিচের দাম কিন্তু গত সপ্তাহে চেয়ে আজ অনেকটাই কম। অপরদিকে আমরা যদি বলি যে শসা, গাজর, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, এগুলোর দাম কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দামও গত সপ্তাহে খুলনার বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে 110 টাকা থেকে 115 টাকা কেজি, আজ কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। রসুনের দামও খুব বাড়তি দিকে, গত সপ্তাহে রসুন ছিল 220 টাকা কেজি, আজ সেই রসুন কিন্তু বিক্রি হচ্ছে 240 টাকা। অপরদিকে আলুর দামও বৃদ্ধি পেয়েছে, আলু গত সপ্তাহে বিক্রি হয়েছে 55 টাকা কেজি, আজ কিন্তু খুলনার বাজারে আলু বিক্রি হচ্ছে 60 টাকা।
তো আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, যারা যেটা বলছেন যে আসলে যেহেতু কাঁচামালের দাম আসলে কখন বাড়বে কখন কমবে সেভাবে আসলে তেমন কিছু বলা যায় না। তারপরেও তারা বন্যার কথা বলছেন, বন্যার কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কাঁচামরিচের সরবরাহ কিন্তু গত সপ্তাহে বাজারে বেশি থাকার কারণে কাঁচামরিচের দাম কমের দিকে। এছাড়া চালের দামের কথা যদি আমরা বলি, চালের দাম মোটা মাঝারি ভিত্তি করে 3 প্রকার চাল গত সপ্তাহে বৃদ্ধির পর আজ স্থিতিশীল রয়েছে। তবে কিছু পণ্যের দাম কমলেও কিংবা যদিও বৃদ্ধি পায়, এই দাম কমা নিয়েও বা বৃদ্ধি নিয়েও কিন্তু স্বাভাবিকভাবে ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে। তারা যেটা বলছেন যে সমস্ত পণ্যের দাম কমেছে তা এখনো কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়েছে, এবং এই বিষয় নিয়ে কিন্তু সরকারের যে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদারের দাবি তারা করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ঢাকা এবং খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এই ছিল এখনকার সংবাদে আমন্ত্রণ পর আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।